আজকের ম্যাচটার পরে দু একজন লোকও যদি এবার আইপিএল নিয়ে কিছু বিতর্কিত প্রশ্ন তোলে, তাহলে তো আমার অ্যাটলিস্ট মনে হবে না যে খুব অবাক হওয়ার কিছু আছে। যদি স্পিন সহায়ক উইকেট নিয়ে আবার নাটক শুরু হয়, তো সেই নাটকের ট্র্যাজিক হিরো আবার কেকেআরই হতে পারে। কিন্তু ভাইস ক্যাপ্টেন, তার সুইপ ছাড়া আর রিভার্স সুইপ ছাড়া স্পিনের এগেনস্টে কোনো শট নেই, জানেই না স্পিন খেলতে, এবং সেটা ফুলরুইলের সমস্ত দর্শককে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের নতুন বছরের প্রথম প্রোগ্রামে আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, তোমাকে ফুলরুইলে আবার স্বাগত জানাই। অনেক ধন্যবাদ পার্থ, এবং সকলকে আমারও অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে। অবশ্যই, কিন্তু কলকাতার ক্রিকেট প্রেমীদের জন্য ওটা নতুন বছরটা, মানে বিশেষত আইপিএল এর কলকাতা নাইট রাইডার্স প্রেমীদের জন্য নতুন বছরটা বোধহয় ভালোভাবে শুরু হলো না। প্রায় হাতের মধ্যে এসে যাওয়া একটা ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে 111 রানে তাদের অল আউট করে দেওয়ার পরেও সেই ম্যাচটা জেতা গেল না। কি মনে হবে, কি মনে হচ্ছে? এবং সেই সঙ্গে আমি তোমাকে আমাদের যে আগের প্রোগ্রাম ছিল সেইখান থেকে একটা জিনিস প্রথমেই তোমাকে জানতে চাইবো, সেটা হচ্ছে তুমি এর আগের অনুষ্ঠানে বলেছিলে যে ইডেনে তো স্পিন সহায়ক উইকেট তারা চাইছে, কিন্তু তারা স্পিনের বিরুদ্ধে ব্যাটটা করতে পারবে তো? কি বলবে আজকের পরে? প্রথমত আমি তোমায় প্রথম কথা যেটা বলবো, যে কলকাতার ক্রিকেট প্রেমী না বলে আমি এইভাবে বলবো যে এই কলকাতায় কেকেআর এর ফ্যান যারা আছে, সমস্ত কলকাতার ক্রিকেট প্রেমী কিন্তু একেবারেই নয়, এবং সেটা সঠিক কারণই নয়। যাই হোক, তো আজকের ম্যাচ প্রসঙ্গে এটাই বলা যায় যে 2 উইকেটে 62 8th ওভারে, তখন রাহানে মিসক্যালকুলেট করে ডিআরএসটা না নিয়ে এলবিডব্লিউ হয়। ডিআরএস নিলে ডিসিশনটা ওভারটার্ন হয়ে যেত। একটা ভুলটা হয়, এরকম অনেক ক্ষেত্রে হয়। কিন্তু তারপরে আমরা কেকেআর এর যে ব্যাটিংটা দেখলাম, অ্যাট্রোশাস শর্ট সিলেকশন বললেও কম বলা হয়। আর মানে যেভাবে কিছু প্লেয়ার আউট হয়েছে, এবং মানে আমি একটু আগেই বললাম রাহানে ভুল করে ফেলেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম রাহানের যে নন স্ট্রাইকার যে ছিল তখন, অঙ্কুশ রঘুবংশী, সে গিয়ে রাহানেকে একবার বললো যে সে ডিআরএসটা নেওয়ার ব্যাপারে কনসিডার করবে কি না। সেটাও রাহানে কনসিডার করলো না। আর 62 for 3 হয়ে যাওয়ার পর লাস্ট 7 উইকেট মাত্র 33 রানে পড়ে যায়। আর এমন একটা পিচে, যার সম্বন্ধে মিড ইনিংস ব্রেকে কেকেআর এর মেন স্পিনার বরুণ চক্রবর্তী সে বলেছিল যে দিস ইজ এ 190 উইকেট মিনিমাম। তো এর পরে আজকের ম্যাচটার পরে দু একজন লোকও যদি এবার আইপিএল নিয়ে কিছু বিতর্কিত প্রশ্ন তোলে, তাহলে তো আমার অ্যাটলিস্ট মনে হবে না যে খুব অবাক হওয়ার কিছু আছে। অবশ্যই। প্রথমত, হ্যাঁ ঠিক আছে, ইউজবেন্দ্র চাহাল খুব ভালো বল করেছে নিশ্চয়ই, মানে অনেক দিন পর, কিন্তু সে আনপ্লেয়েবল ছিল না প্রথমত। আর কি পাঞ্জাব কিংসের অন্য বোলাররাও কিছু আহামরি বোলিং করেনি। তা সত্ত্বেও ওই অবস্থা থেকে 95 অল আউট,
এটা সিম্পলি ইনএক্সপ্লিকেবল। এক্স্যাক্টলি। আমি যদি ওই বিতর্কিত পার্টটাকে সরিয়েও রাখি, এই যেটাকে 190 উইকেট বলছে কেকেআরেরই, তুমি এক্ষুনি বললে কেকেআরের প্রধান স্পিনার বরুণ চক্রবর্তী বলে গেছে 190 উইকেট, সেখানে এই ধরনের ব্যাটিংটাকে তুমি কিভাবে দেখছো? খুব খারাপ শট সিলেকশন অবভিয়াসলি। পাঞ্জাব কিংসের, হ্যাঁ বলো। যেটা বলছিলাম যে পাঞ্জাব কিংসেরও যেমনি ভেরি পুয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড শট সিলেকশন, এদের আরো খারাপ। এক্স্যাক্টলি। এদের আরো খারাপ। এবং এই যে স্পিন খেলার ব্যাপারটা, চাহাল রাহানের উইকেটটা নেওয়ার পর যেটা করছিল, ও অঙ্কৃশ রঘুবংশীকে খানিকটা বুদ্ধি করে আউট করেছে, যে বলটা একটু ওয়াইড করে দিয়ে তারপর ও যেহেতু চালিয়ে খেলার চেষ্টা করছিল, তাই রিসেট হয়ে যায়। তারপর রিঙ্কু সিংকে ভালো ড্রিফট দিয়ে স্টাম্প করে দেয়। পরে একটা ফুল টস বলে রমনদীপ সিং প্যাডেল সুইপ মারতে গেল। এগুলো তো এখন এরা তো কেউ একেবারে নভিস নয়। এবং ইনিংসের প্রথম বলে এবং 111 যেখানে চেক করছে বোধহয় 75-76 তখন হয়ে গেছে, ওরকমই হবে 77 না 76 করে স্কোর বোধ হয়। একটা লুপি ফুল টস বল, সেটাকে প্যাডেল সুইপ মারার কি দরকার? যদি সুইপ মারতেই হতো তো সেটা তো অন্যভাবেও মারা যেত। হ্যাঁ, সেখানে ল্যাপ শটও মারা যেত। ওটাকে ল্যাপ শট মারার চেষ্টা করলে হয়তো বলটা আরো খানিকটা ট্রাভেল করতো, লোকটা ক্যাচ হতো না। আর প্রথমত ফুল টস বল, সেটাকে তুমি সুইপ মারবেই বা কেন? হ্যাঁ, তাও যদি হতো যে একটুখানি, যদি সে বলে বেশি লুপ না থাকতো তখন সুইপ মারতে যাচ্ছ, ঠিক আছে। যে বলটা চাহাল দিয়েছিল সেটা কখনোই প্যাডেল সুইপ মারা শট নয়। আর রিঙ্কু সিং তো দেখাই যাচ্ছে যে একটু সিচুয়েশন ডিফিকাল্ট হলেই ওই লখনৌ ম্যাচ বাদ দিলে, যেটা অনেকটা টেনে দিয়েছিল, কিন্তু ওই একটা ম্যাচ বাদ দিলে একটু ডিফিকাল্ট সিচুয়েশন বা একটু 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 ভালো বোলারের এগেনস্টে হলেই তো পারছে না, দেখাই যাচ্ছে। আজকের ম্যাচটা ওর জন্য আইডিয়াল ছিল। শেষ করে ফেরা উচিত ছিল। হ্যাঁ, সবকিছু হাতে, রিকোয়ার্ড রান রেট জাস্ট 4-এর ওপর, কিছুই না। একদম। আমি ঠিক এই জায়গা থেকেই তোমাকে জিজ্ঞেস করবো, এরপরে কেকেআরের ম্যাচ আবার সেই ইডেনে, যে ইডেনে পিচ বিতর্ক, মানে শেষ ম্যাচ শেষ হয়েছে পিচ বিতর্ক নিয়ে, এবং কেকেআর ম্যানেজমেন্টের একটা অংশ, কেকেআর সমর্থকরা চাইছেন যে ইডেনে স্পিন সহায়ক উইকেট হোক। যেভাবে কেকেআর ব্যাটাররা ব্যাট করছেন, তাতে করে তোমার কি মনে হয় ইডেনে স্পিন সহায়ক উইকেট, যেটা তুমি এর আগের দিনও বলেছো, স্পিন নিয়ে নাটক আবার শুরু হবে? ওরা হয়তো বৃহস্পতিবার থেকেই হয়তো ইডেনের প্র্যাকটিসে নামবে, আবার ওই পিচ বিতর্ক আবার রিজিউম করবে। যেখানে এই ম্যাক্সওয়েল চাহালকে খেলতে পারলো না নাইট বোলাররা, সেখানে তোমার কি মনে হয় না যে ইডেনে স্পিনিং ট্র্যাক করলে সেটা বুমেরাং হবে? এবং এদের পরবর্তী ম্যাচ হচ্ছে গুজরাট টাইটান্সের এগেনস্টে, যেখানে রাশিদ খান আর সাই কিশোর আছে। তো এবার যদি স্পিন সহায়ক উইকেট নিয়ে আবার নাটক শুরু হয়, তো সেই নাটকের ট্র্যাজিক হিরো আবার কেকেআরই হতে পারে। কিন্তু খুব চান্স হবে। এই ব্যাটিং করলে তো হোম অ্যাডভান্টেজ নিয়েও কোনো লাভ হবে না।
এক্স্যাক্টলি। যে আমি আগেও বলেছিলাম আমি, হ্যাঁ তোমার টিমের যে যে ভাইস ক্যাপ্টেন, তার সুইপ ছাড়া আর রিভার্স সুইপ ছাড়া স্পিনের এগেনস্টে কোনো শট নেই, জানেই না স্পিন খেলতে। এবং সেটা ওদের মানে কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত খুব ভালো জানেন, কারণ এই ভেঙ্কটেশ আয়ার যে স্টেটকে রিপ্রেজেন্ট করে মধ্যপ্রদেশ, উনি তারও কোচ। তো সেটা উনি খুব ভালো করেই জানেন যে এই ভেঙ্কটেশ আয়ারের স্পিনের বিরুদ্ধে দক্ষতা কতটা। তো এতটা ইনকনসিস্টেন্ট, এবং এরা এই যেভাবে এই মঈন আলীকে ট্রিট করছে, এক্স্যাক্টলি, আমি এই প্রসঙ্গটা আসতে যাচ্ছিলাম। মানে যেটা আমার মনে হয় এদের ইমিডিয়েটলি উচিত যে এই এক্সট্রা যে বিদেশি ফাস্ট বোলার যাকে খেলাচ্ছে, সে যেই হোক, সে স্পেন্সার জনসন হোক কি আজকে আনরিক নকিয়া খেলেছে, ঠিক আছে, যেই হোক না কেন, তার বদলে মঈন আলীকে অ্যাজ ইম্প্যাক্ট সাব আনা। তার মানে তুমি বলছো সুনীল নারায়ণের জায়গায় নয়, নারায়ণ যেভাবে ব্যাটিং করছে, হ্যাঁ বোলিং উইকেট পেয়ে যাচ্ছে, সেই বোলিংটা কি মঈন আলীর থেকে আশা করা যায় না, নাকি অতটা এফেক্টিভ হবে না? এবং ব্যাটে তো আমার মনে হয় মঈন আলীর ইম্প্যাক্ট অনেকটা বেটার হতো, অ্যাটলিস্ট সুনীল নারায়ণের তুলনায়। সে তো বটেই, এটা অবভিয়াস, কিন্তু এদের এদের ফার্স্ট 11 থেকে এরা নারিন আর রাসেলকে এরা করতে পারবে না, সরাতে পারবে না, আনলেস দেয়ার ইনজুরি। পারবে না, পারবে না, পারবে না, হ্যাঁ একদম পারবে না। সেটা সেটা কি কারণে পারবে না, কিন্তু অনলাইন তো আমি সেটা বলতে পারবো না, আমি কেস খেয়ে যাবো না। তো প্লাস তুমি দেখো কুইন্টন ডিকক, ওই একটা ম্যাচের পরে কারো কিন্তু পারফরমেন্স নেই, একটা ম্যাচ ছাড়া। হ্যাঁ, মানে আজকে মানে দুই ওপেনার তারা কেন ওরকম শট খেলতে গেল কে জানে, যেখানে রিকোয়ার্ডেড 6ও নয়, সেখানে মানে সব সব বলের এগেনস্টে ওরকম ব্যাট ছোড়া, মানে জানি না আমি, মানে টিমের থিঙ্ক ট্যাঙ্ক যে এক্স্যাক্টলি কি কাজ করে আমি সত্যি জানি না। এবং আইপিএল নিয়ে যে এত, শুধু আইপিএল নয়, এই সমস্ত এই ফ্র্যাঞ্চাইজ লিগগুলোকে নিয়ে যে এত উল্টো পাল্টা কথা কেন হয়, সেটাও তো সেটাও বোঝা যাচ্ছে আর কি। কিছু ম্যাচ দেখে কিন্তু আমি মানে কিছু ম্যাচ দেখে এটা তোমার মনে হচ্ছে যে মানে আননেসেসারিলি ব্যাটাররা অ্যাটাক করতে চাইছে। সেদিনকে ডিসির একটা ম্যাচ দেখছিলাম, খুব একটা বেশি রান 160 চেস করতে হচ্ছে, এত উইকেট পড়ে যাওয়ার পরে সেকেন্ড ব্যাটসম্যান এসে সেই একই রকম ভাবে মানে শট খেলতে গেল। আজকেও তাই, মানে এই শট গুলো খেলার মানে পরিস্থিতি অনুযায়ী ক্রিকেট, এটা বোধহয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য প্রযোজ্য নয় এই কথাটা। এরাই বলতে পারবে কি প্রযোজ্য, এরাই বলতে পারবে, কারণ এখানে তো কোচ ক্যাপ্টেন প্লেয়ার এরা শেষ কথা তো এখানে বলে না, এখানে টিম ওনার শেষ কথা বলে, এটাই ব্যাপার। যেসব আগামী ম্যাচ নিয়ে, কলকাতা নাইট রাইডার্স এর আগামী ম্যাচ নিয়ে তোমার কি মনে হয়? তবে একটা আশার আলো হয়তো কলকাতা সমর্থকদের জন্য রয়েছে, যেটা আমরা আগের দিনে বলছিলাম যে কলকাতার পারফরমেন্স এবারে পিওরলি একটা টাইম কার্ভ, একটা ম্যাচ হারছে তো একটা ম্যাচ জিতছে, তো এই ম্যাচটা হেরে গেল। তোমার কি মনে হয় এই ইনকনসিস্টেন্সি বজায় রেখে কলকাতা পরের ম্যাচ জিতবে? এই ম্যাচ হেরেছে আমার মনে হয় না, মানে হ্যাঁ এখন আইপিএলে অনেক কিছুই হয় ঠিকই, বা হয়তো দেখা গেল এমন কামব্যাক করলো যে সবার মুখ বন্ধ করে দিল, সেটাও এরা যায় না, কিন্তু এরপর খুব ডিফিকাল্ট হয়ে গেল, কারণ 112 তাড়া করতে না পারাটা কিন্তু অত্যন্ত লজ্জার এই পিচে। প্রায় এক সপ্তাহ কাছাকাছি সময় হাতে আছে, এটাই বোধ একটা প্লাস পয়েন্ট। 5 দিন মতো সময় আছে।
অনেক ধন্যবাদ সাহেব আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আশা করি খুব তাড়াতাড়ি তোমাকে অন্য কোনো অনুষ্ঠানে অনেক ধন্যবাদ পাত্র।